বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলমগীর তাইপ অটো পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। তো স্পেশালি আমি আজকে যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই, এটা হচ্ছে যারা অনেকেই হাইব্রিড গাড়ি নিতে ভয় পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি এখন আপনার সারা বিশ্বেই হাইব্রিড গাড়ির প্রচলন বেড়ে যাচ্ছে এবং হাইব্রিড সম্বন্ধে যারা সঠিক ধারণা নাই এবং যারা রেন্টে কারের ক্ষেত্রে হাইব্রিড নিতে চাচ্ছেন নিতে পারেন। তো এ বিষয়ে আমি আজকে কথা বলবো আমাদের একজন হাইব্রিড এক্সপার্টিস। তো এই ভদ্রলোকের কাছ থেকে আমরা জানতে পারবো আসলে হাইব্রিড গাড়ির মেনটেনেন্সটা কি। তো আসুন কথা না বাড়িয়ে আমরা ওনার সাজেশনগুলো আমরা যদি আমাদের এই হাইব্রিডের ক্ষেত্রে প্রপার মেনটেন করি, তো আমার মনে হয় যে কেউ হাইব্রিড গাড়ির ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবে। তো পরিচয় করাই দিচ্ছি, আহমেদুল ইসলাম জয়। উনি আমাদের ইম্পোর্ট সাইটটা দেখে, তো উনি সচরাচর আমাদের এই ইম্পোর্টের সাথেই, যেহেতু উনি দেশের বাইরেও যায়, তো ওনার সাথে আমাদের বায়ারদের সাথে যে আলোচনাগুলো হয় হাইব্রিড সম্বন্ধে, তো উনি আপনাদের কাছে সেই ব্যাপারটাই টোটাল দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতেছেন। তো জি, আসসালামু আলাইকুম জয় ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি জানেন যে আমার তাইপ অটো পয়েন্টের আল্লাহর রহমতে আমার ভিডিও যারা দেখে, আমি তো আসলে ব্লগার না, আমি একজন গাড়ির ব্যবসায়ী। তো আমি যেই অ্যাড দিয়ে গাড়িগুলো বিক্রি করি, তো এর ভিতরে অনেকেই আমাকে প্রশ্ন করে যে আলমগীর ভাই, আপনি হাইব্রিডের মেনটেনেন্স সম্বন্ধে একটা ভিডিও দেন। তো স্পেশালি আপনি আমার সেই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু হাইব্রিড সম্বন্ধে আপনার যে সাজেশন এগুলো একটু দিতেন। জি অবশ্যই। জি আলমগীর ভাই, আপনি অনেক ভালো করতেছেন, আমি জানি। আপনার ভিডিও যেরকমই হোক, আপনার সেল রেসপন্স অনেক ভালো। আচ্ছা, আমরা মূল প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড আমরা সেল করতেছি অনেক বছর ধরেই। হাইব্রিড গাড়িগুলো বাংলাদেশের মার্কেটে এখন অনেক পপুলার হচ্ছে, দিনকে দিন পপুলার হচ্ছে। আর এটার আরেকটা কারণ হচ্ছে যে ফুয়েলে ঝামেলা, এখন দেখা যায় গ্যাস নিতে ঝামেলা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট থিং আমি যেটা ফার্স্ট অফ অল বলবো, যে আমরা একটা তেলের গাড়ি কিনে আমাদের দেশে কি করি, সিএনজিতে কনভার্ট করি। আর এই গাড়িটা যারা ম্যানুফ্যাকচারার টয়টা, তারা কিন্তু জাপানে এই টেকনোলজিটা অনেক অ্যানালাইসিসের পরে ইনস্টল করে দেয়। সেইটার উপর আমরা ট্রাস্ট করতে পারি না, অথচ আমরা একটা তেলের গাড়ি কিনে গ্যাস করে ট্রাস্ট করে ফেলি। বিষয়টা এরকম। আচ্ছা, ফুয়েলের সাথে আর গ্যাসের সাথে অনেক খুব বেশি একটা গ্যাপ বলবো না, যে গ্যাপটা আছে সেটা মোটামুটি টেকনিক্যালি কাভার হয়ে যায় এখনকার প্রেক্ষাপটে যদি চিন্তা করি। আর হাইব্রিড গাড়ি মেনটেনেন্স আসলে খুব অনেক বড় কোনো কিছু না, একদম সিম্পল মেনটেনেন্স হচ্ছে আপনি গাড়ি এসি ছেড়ে গাড়িটা চালাবেন, গ্লাস খুলে না, বিশেষ করে গরমের দিনে। কারণ এখানে একটা এয়ার ইনটেক আছে, যেটা ক্যাবিন থেকে ঠান্ডা হাওয়াটা নিয়ে ব্যাটারিটাকে ঠান্ডা রাখে, এই জন্য। আর ধুলাবালিটা যেন না থাকে, ওইটার যে এয়ার ইনটেক ফ্যানটা আছে ওটা জ্যাম হয়ে যায় ওই ধুলাবালির জন্য। এটা হচ্ছে ফার্স্ট মেইনটেনেন্স। আর হচ্ছে ব্রেকিংটা স্মুথলি করা, টানটা স্মুথলি যখন যেখানে লাগবে তখন সেভাবে চালানো যায়, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এইটুক মেইনটেনেন্স হচ্ছে হাইব্রিডের জন্য প্রযোজ্য। আর তেমন কিছুই না, একটা ভালো জায়গা থেকে ফুয়েল ভরা আর এসি ছেড়ে গাড়িটা চালানো, ধুলাবালি মুক্ত রাখা, নিট অ্যান্ড ক্লিন রাখা গাড়ির ভিতরেরটা। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ব্রেক বুস্টার অয়েলটা আমরা 1 বছর পর পর ফেলে দিব। ব্রেকের যে অয়েলটা সেটা ফেলে দিয়ে ক্যালিব্রেশন করে নিব। এইটুকুই হচ্ছে হাইব্রিড মেইনটেনেন্স। আর যেটা সব গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য রেগুলার মেইনটেনেন্স, সেটা এটার ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন ইঞ্জিনের সামনে যে কন্ডেন্সারটা থাকে, এটা দিয়ে কিন্তু ধুলাবালিটা আটকায়। এটা যদি ব্লক থাকে, ধুলাবালি যে জাম থাকে, আমরা মাসে পারলে ভালো বা একটু হাওয়া মেরে নিলাম, বা 2-3 মাস পরে পানি টানি ফোর্সে মেরে সার্ভিস সেন্টারগুলোতে গেলে ওরা মেরে দেয়। ওই কন্ডেন্সারটা যদি ক্লিন থাকে, তাহলে আপনার হাওয়াটা ভালো করে টানতে পারবে। এটা তেলের গাড়ি, হাইব্রিড গাড়ি দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমরা আসলে ভুলেই যাই, আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়ে যায়। ধন্যবাদ জয় ভাই। তো আমি পাশাপাশি আরো একটা জিনিস দর্শকদের সবসময় মনের যে একটা উদ্বেগ, সেটা হলো হাইব্রিড ব্যাটারি সম্বন্ধে আপনি একটু বলেন, যে ব্যাটারিটার ক্ষেত্রে আমাদের দেশে প্রচলিত একটা জ্ঞান আছে, যেটা আমরা অনেকেই প্রশ্ন করে যে গাড়ি কত স্পিডে গেলে চলবে, ব্যাটারিতে চার্জ হবে, এবং ব্যাটারির কতদিন এক্সপায়ারিটি, বা ব্যাটারিটা কিভাবে মেইনটেইন আচ্ছা, করলে। ব্যাটারিটা মেইনটেনেন্স হচ্ছে এটা আপনার চালানোর সাথেই অটোমেটিক মেইনটেইন হয়, চার্জ ডিসচার্জ হয় গাড়িটা। মাঝে মাঝে দেখা যায় আমরা একটা জোরে একটা টান দিচ্ছি,
তখন হাই ভোল্টেজে মাঝে মাঝে দরকার আছে, হাই ভোল্টেজে ব্যাটারিটা চার্জ হয়ে যায়। আর এমন না যে 40-এ গেলেই হাইব্রিডে চলবে, 50-60-এ গেলে চলবে, এরকম বিষয়টা এরকম না। অনেক সময় 80-র উপরেও 100-তেও যদি ওর ইঞ্জিনের স্ট্রেস না লাগে, ফোর্স না লাগে, তাহলেও কিন্তু হাইব্রিডে চলে যায় গাড়িটা। 80-100-তেও অনেক সময় হাইব্রিডে চলে, এতটুকুই। আর যেটা হচ্ছে যে ব্যাটারি লাইফ টাইমটা হচ্ছে আপনারা যখন গাড়িটা কিনবেন, যেমন ধরেন অনেক সময় অনেক হাই মাইলেজের গাড়ি, ওইটা কিন্তু জাপানে দেখা যায় 1 লাখ কিলোর উপরে যদি চলে যায়, 1,25,000, 30,000, 1.5 লাখ কিলোর গাড়ি আমি দেখছি আমাদের মধ্যে অনেকে ইম্পোর্ট করে, বিক্রিও করে। ওই গাড়িটা না নেওয়াই ভালো, ওই গাড়িটা না নেওয়াই ভালো। কারণ জাপান থেকে বলে দিচ্ছে যে একটা গাড়ির লাইফ টাইম হচ্ছে 2 লাখ কিলো, ওরা কিন্তু গ্যারান্টি দিচ্ছে। তো আমাদের দেশে দেখা যায় জ্যাম, রাশ, ধুলাবালি, এই সব কিছু মিলায় 2 লাখ কিলোর জিনিসগুলো কিন্তু জাপানে দেখা যায় 2.5 লাখ কিলো, 3 লাখ কিলো চলে যায়। কিন্তু আমরা যদি এক্সাক্ট 2 লাখ কিলো ধরি, তাও কিন্তু কোনো সমস্যা নাই। 2 লাখ কিলো আপনি ধরতে পারেন, সেক্ষেত্রে আপনি 70-80 হাজার 1 লাখ কিলোর গাড়ি কিনতে পারেন। 1 লাখ কিলো গাড়ি যদি আপনি আপনার পার্সোনাল ইউজ করেন, তাহলে কিন্তু 5-7 বছর লেগে যাবে 1 লাখ কিলো চালাতে। আর মেনটেনেন্সের উপর ডিপেন্ড করবে এটার লাইফ টাইমটা। অনেককে আমি দেখেছি যে অল্প কিলোর গাড়ি, কিন্তু মেনটেনেন্সের জন্য ব্যাটারিটা বসে গেছে। আর আর যত কম কিলোরই গাড়ি কিনেন, ভালোভাবে যদি মেনটেন না করেন, যদি না বুঝেন, যেমন ব্যাটারি ইনভার্টারের মধ্যে কিন্তু একটা কুলেন্ট থাকে, ওই কুলেন্টের একটা লেভেল থাকে। এই লেভেলটা পানি যদি কখনো কমে, তাহলে বুঝতে হবে যে আপনার ব্যাটারিটা তুলনামূলক বেশি হিট হচ্ছে, যার কারণে পানিটা খেয়ে ফেলতেছে। তাহলে হিটটা কেন হচ্ছে? নিশ্চয়ই আমরা ব্যাটারিতে কার্বন ডিপোজিট হয়েছে। সেই ক্ষেত্রে প্রফেশনাল যারা হাইব্রিড ব্যাটারি সার্ভিসিং করে, ওই আপনার জয়েন্ট টু জয়েন্ট, প্লাগ টু প্লাগ, পয়েন্ট টু পয়েন্ট গুলোকে আপনার কার্বনটা ক্লিন করে দেয়। ওইটা বেশি পয়সাও লাগে না, আমি যতদূর জানি, অ্যাজ ফার আই নো, এটা 2 থেকে 2.5 হাজার টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা। বাট টাইম কনজিউমিং, 4-5 ঘন্টা লাগে পুরো ব্যাটারিটা খুলে সার্ভিসিংটা করতে। ওইটা করে নিলেই হয়ে যায়। কখনো যদি এরকম মনে হয় যে আপনার গাড়ির থেকে ইনভার্টারের কুলেন্ট কমতেছে, সেক্ষেত্রে আপনি একটা ভালো ওয়ার্কশপে যে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ জয় ভাই, আপনার কথায় আমরা হাইব্রিড এবং হাইব্রিড ব্যাটারির মেনটেনেন্সটা সব কিছুই জানলাম। তো আসলে যে আমাদের যে এখানে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনি বলতে চাচ্ছেন যে প্রপার মেনটেনেন্সটাই হাইব্রিডকে প্রপার মেইনটেনেন্স, সিম্পল কয়টা মেইনটেনেন্স, যেমন বললাম আপনার ইঞ্জিনের সামনে কন্ডেন্সারটা আপনি ক্লিন রাখবেন সব সময়, যেটা খুবই ইম্পর্টেন্ট। ধুলাবালি রাস্তা দিয়ে যদি আমি বেশি চলি, তাহলে আমি 1 মাসে ক্লিন করার নন চেষ্টা হাইব্রিড করব। গাড়ি যারা খুব নিতে চাচ্ছে আর হাইব্রিড গাড়িতে যারা সাহস পাচ্ছে না, এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলতেন। আসলে আমরা তো বিক্রি করি, আমাদের নন হাইব্রিড নিলেও আমাদের সমস্যা নাই, হাইব্রিড নিলেও সমস্যা নাই। বিষয়টা হচ্ছে আমরা কাউর সাপোর্ট করতেছি না, কিন্তু অনেকে দেখা যায় যে খুব রানিং খুব কম করেন, তার ক্ষেত্রে তেলের গাড়ি নিলে আমি মনে করি কোনো সমস্যা নাই। কিন্তু যে মোটামুটি একটু রানিং করেন, তার জন্য হাইব্রিডই ভালো, কারণ আপনার ইকোনমি হবে, ফুয়েল এফিশিয়েন্ট। এইগুলা দেখা যায় যে ঢাকার ভিতরেও অ্যাভারেজ নোয়া স্কোয়ার যদি হয় 12 কিলো পাওয়া যায়, আমি একদম কাটছাট করে বলতেছি। আর যদি দেখা যায় যে এক্সিও হয়, সেই ক্ষেত্রে আপনার 14.5-15 কিলো পাওয়া যায় শহরের ভিতরে, যদি মেইনটেনেন্স গুলা পারফেক্ট, আমি যেগুলো বললাম সেগুলো যদি হয়ে থাকে গাড়ির সাথে। আর প্রিয়াসের ক্ষেত্রে আর সিএইচআর এর ক্ষেত্রে এগুলো 18 থেকে 22, হাইওয়েতে প্রায় 25 থেকে 28 কিলো রেকর্ড আছে। জি, তো ধন্যবাদ আমার দর্শকদের উদ্দেশ্যে জয় ভাই আপনার এই সাজেশন দেওয়ার জন্য। ভালো থাকবেন। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে বা আপনার দর্শকরা করে, আমি আপনাকে বলে দিব। ওকে, আমাকে আমার ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ওরা যদি আমাকে প্রশ্ন করে, যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু জানার থাকে, সেগুলো তারা জানতে পারে। যেগুলো বলে দিলাম, ফার্স্ট পার্টি হচ্ছে কন্ডেন্সার, ইঞ্জিনের সামনের দিকটা ক্লিন রাখা আর এসি ছেড়ে গাড়িটা চালানো, এটা হলো ফার্স্ট মেইনটেনেন্স। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা অনেক সময় ফ্লোরটাকে রেক্সিন ম্যাট করি, ওইটা করতে যেয়ে দেখা যায় যারা বুঝে না জানে না, অনেকে ওই এয়ার ইনটেকের কুলিং সিস্টেমটা সহ ব্লক করে ফেলে। এরকম অনেকগুলো কেস আমাদের কাছে আসছে যে ব্যাটারি থেকে একটা মেসেজ দিচ্ছে কন্ট্রোল প্যানেলে, ডিসপ্লে প্যানেলে, যে কন্ট্রাক্ট টু ইওর ডিলার। তো এই ধরনের ইস্যুগুলা, ওই জায়গাটা যদি এয়ার ইনটেকটা ব্লক করে ফেলে, তখন ব্যাটারিটা অনেক ওভারহিটেড হয়ে গেলেই এই মেসেজটা আসে। এটা খেয়াল রাখতে হবে যদি আমরা ফ্লোর ম্যাট করি। হাইব্রিড গাড়ি ম্যাট না কারণেই আমার জন্য মনে হয় উত্তম। জি, তো ধন্যবাদ দর্শক, আপনারা আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট, উনি জাপান থেকে সরাসরি গাড়িগুলো বিট করে। তো আসলে ওনার জানার যে
ব্যাপারটা, ওখান থেকে আপনাদের ওনার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আপনারা এরপরও যদি কিছু জানার থাকে তো আপনারা আমার সাথে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই আপনাদের জন্য শুভকামনা রইল, যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।